গত কয়েকদিনের রাজনৈতিক প্রবাহ যেন একটা অদ্ভুত নাটকের মতো চলছে, যা পুরো বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে নতুন করে আঁকতে বাধ্য করছে। যে দলটাকে সবাই ভেবেছিল চিরতরে শেষ হয়ে গেছে, সেই আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় তার দলীয় কার্যালয় খুলে ফেলেছে, যেন পুনর্জন্মের মতো মাথা তুলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টুপ্পু যেন আরাম করে বসে আছেন, ইউনূস সরকারকে সরাসরি দায়ী করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, আর তারেক রহমানকে দিয়ে কটাক্ষের তীর ছুড়ছেন। এসব দৃশ্য দেখে আওয়ামী লীগের সমর্থকরা যেন আকাশ ছুঁয়ে উঠছেন খুশিতে, কিন্তু এই উল্লাসের পর্দার আড়ালে যে ভয়াবহ বাস্তবতা গড়ে উঠেছে তা নিয়ে কেউ যেন কথা বলতে চায় না, যেন একটা অদৃশ্য হুমকিতে সবাই চুপ করে রয়েছে। এর মধ্যে বরিশাল জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি সাবেক 2 বার সংসদ সদস্য, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এই খবরটা যখন বাতাসে মিশে গেল, তখন রাজনৈতিক মাঠে যেন একটা ঝড় উঠল, সবাই অস্থির হয়ে উঠল। কিন্তু জামিন পাওয়া কি সত্যি চূড়ান্ত মুক্তির চাবিকাঠি? এই দেশের বিচার ব্যবস্থা একটা অদ্ভুত চক্র চলছে, যেখানে একটা মামলার জামিন হলেই জেলের গেট পেরিয়ে আর একটা মামলার ফাঁদে পড়া যায়। ফলে জামিন আর মুক্তি যেন দুটো আলাদা জিনিস হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন একটা ছায়াময় খেলা। তবুও যদি তিনি সত্যি মুক্তি পান, তাহলে একজন মানুষ হিসেবে সেটা প্রত্যাশা করা যায়, কিন্তু এর পেছনে যে গভীরতা লুকিয়ে রয়েছে তা ভাবলে মন কেঁপে ওঠে। আরও অবাক করার মতো শুধু বরিশালই নয়, দেশের নানা কোণে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতাকর্মীরা একে একে জামিন পাচ্ছেন, যেন একটা নীরব বিপ্লব চলছে। এই তথ্য আর গোপন নেই, সবার সামনে এসে দাঁড়িয়েছে। যদিও দলের উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা এসেছে যে জামিনে মুক্তির কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যাবে না। ফেনী জেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী স্পষ্ট করে বলেছেন, কেউ জামিনের খবর ফেসবুকে পোস্ট করবেন না, অন্তত 2 মাস এই সব খবর গোপন রাখবেন। কিন্তু রাজনীতির এই জগতে কোনো রহস্য কি সত্যি গোপন থাকতে পারে? উত্তরটা সবার জানা, কারণ পক্ষের লোকেরা আলহামদুলিল্লাহ বললে শেয়ার হয়ে যাচ্ছে, আর বিপক্ষের লোকেরা উদ্বেগ নিয়ে আরো বেশি প্রচার করে দিচ্ছে। ফলে এই গোপনীয়তার নিয়মটা পুরোপুরি ভেঙে পড়ছে, যেন একটা ফাঁদে পা দিয়ে সবাই জড়িয়ে পড়ছে। কিন্তু এতক্ষণ যা বলা হলো তা যেন গল্পের শুরুর অংশ মাত্র। আসল রোমাঞ্চ এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, যেন একটা অন্ধকার গলির শেষে লুকিয়ে রয়েছে কোনো ভয়ঙ্কর সত্য। যে খবরটা পুরো দেশকে নাড়া দেওয়ার কথা ছিল, সেই খবরটা কোথায় যেন চাপা পড়ে গেছে, কিন্তু তার ছায়া সবাইকে তাড়া করছে। নড়াইলে আওয়ামী লীগের একজন ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান ওরফে খায়ের বিএনপির 4 জন নেতাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটা ঘটেছে ভোরবেলাতে, যখন ভুক্তভোগীরা সেহরি খাচ্ছিলেন, ঠিক সেই নিরীহ মুহূর্তেই আক্রমণটা করেছে। 4টা তাজা প্রাণ চলে গেল রক্তের ছিটে সর্বত্র। এই খবরটা যেখানে পুরো জাতিকে ক্রুদ্ধ করে দেওয়ার কথা, সেখানে একটা অদ্ভুত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে এই হত্যাকাণ্ডকে যেন স্বাভাবিক বলে মেনে নিচ্ছেন, কেউ তো খুশিও প্রকাশ করছেন। কেন 4টা মানুষের মৃত্যু কাউকে নাড়া দিচ্ছে না? এই প্রশ্নের গভীরে লুকিয়ে রয়েছে বাংলাদেশের রাজনীতি সেই অন্ধকার, যা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। এই ঘটনার মাত্র কয়েকদিন আগে পিরোজপুরের ইন্দুরকানীতে আরো একটা ভয়াবহ মামলা ঘটেছে, যেন এই রক্তের নদী থামতে চাইছে না। আওয়ামী লীগের লোকেরা বিএনপির 5 জন নেতাকর্মীকে এমনভাবে পিটিয়েছে যে তাদের মাথা ফেটে গেছে। এই অবস্থা এত গুরুতর যে উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে রাখা সম্ভব হয়নি, সোজা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 5 জনের মধ্যে 2 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক, একজনকে তো অবচেতন অবস্থায় স্থানীয় লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আর সবচেয়ে অবিশ্বাস্যের বিষয়, বিএনপি এই সবই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, যেন নিজের নেতাকর্মীদের রক্ত ঝরা তাদের কাছে কোনো মূল্যই নেই। নিজেদের লোকেরা মার খাচ্ছে, রক্তপাত হচ্ছে, প্রাণ যাচ্ছে, অথচ দল হিসেবে বিএনপির নীরবতা পালন করছে। এই নীরবতা কি ভয়ের ফল, নাকি কোনো গভীর কৌশলের অংশ, নাকি আরো কিছু যা এখনো আমরা জানি না? দেশের নানা প্রান্তে এখন বিএনপির কর্মীরা আওয়ামী লীগের হাতে আহত হচ্ছে। এটা কোনো ছিটে ফাটা খবর নয়, বরং একটা স্পষ্ট প্যাটার্ন রয়েছে, যা আগামী দিনগুলোতে আরো ভয়ঙ্কর রূপ নেবে। প্রশ্নটা জাগছে সবার মনে, কেন বিএনপি এমন মার খাচ্ছে, আর কেন জামাত শিবির এই পুরো ঝড়ের মধ্যে নিরাপদে দাঁড়িয়ে রয়েছে? উত্তরটা মনে হয় সহজ, কিন্তু তার গভীরতা অনুভব করলে শরীর কাঁপে। রাজনীতির মাঠে মারামারি সাধারণত 2টো কারণে বাধে। এক, সরাসরি স্বার্থের সংঘর্ষ, কিন্তু বাস্তবে আদর্শের বিরোধটা প্রায়শই একটা মুখোশ মাত্র। রাজনীতির আসল চালিকা শক্তি হলো স্বার্থ, ইন্টারেস্ট। যখন 2 পক্ষের স্বার্থ মিলে যায়, তখন শত্রুতা ভুলে বন্ধুত্ব গড়ে ওঠে, আর যখন সেই স্বার্থে ধাক্কা লাগে, তখন বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়। এর সবচেয়ে জলজল উদাহরণ হচ্ছে জামায়াত আর চরমপন্থী গোষ্ঠীর মধ্যে। একসময় তারা যেন ভাইয়ের মতো ছিল, একসঙ্গে স্লোগান দিত, মঞ্চ ভাগ করে নিত। মানুষ ভেবেছিল এই ঐক্য চিরকাল থাকবে, কিন্তু কি ঘটলো? যখন স্বার্থের মিল ছিল, তখন আদর্শ বা আকীদার কোনো প্রশ্ন ওঠেনি। সবাই শান্তিতে ছিল, কিন্তু স্বার্থের দূরত্ব তৈরি হওয়া মাত্র একে অপরকে মুনাফিক বলে তিরস্কার করতে এই
একটুও থামছে না। এটাই রাজনৈতিক নির্মম সত্য। আদর্শ সবসময় গৌণ, স্বার্থই রাজা। এই দৃষ্টিকোণ থেকে যদি বর্তমানের ছবিটা দেখা যায় তাহলে সবকিছু পরিষ্কার হয়ে ওঠে। যেন কুয়াশা সরে গেছে। নড়াইল, পিরোজপুর আর দেশের অন্যান্য জায়গায় আওয়ামী লীগ কেন বিএনপিকে আঘাত করছে, এটা আদর্শ লড়াই নয়, সরাসরি স্বার্থের যুদ্ধ। 5 আগস্টের পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কি করেছে? আওয়ামী লীগের নেতাকর্মীরা দোকান দখল করেছে, মাঠ ঘাট দখল করেছে, বাগান দখল করেছে, মিথ্যা মামলায় ফেলে জেলে পড়েছে, জমিজমা হাতিয়ে নিয়েছে। এগুলো সব স্বার্থের খেলা। আর এখন আওয়ামী লীগ যখন একটু শক্তি ফিরে পেয়েছে, জামিন পেয়েছে, তখন সেই পুরনো হিসাবের শোধ নিতে চাইছে। তুই আমার দোকান নিয়েছিস, এবারে দেখ আমি তোর বাগান হাতিয়েছি। এবার বোঝ, এটাই রাজনীতির মাঠের নির্মম হিসাব, যার রক্তে লেখা হয়েছে। তাহলে জামাত শিবিরের সাথে এই সংঘর্ষটা কেন হচ্ছে না? কেনই হবে? জামাতের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কোনো দোকান বা বাগান বা মাছের ঘাট দখল করেনি, কাউকে মিথ্যা কোনো মামলায় ফাঁসায়নি। এলাকা পর্যায়ে জামাতের লোকেরা তুলনামূলক ভদ্র এবং সংঘাত তাদের সাথে আওয়ামী লীগের সরাসরি স্বার্থের টক্কর নেই। তাই মারামারির কোনো কারণও নেই, যেন তারা একটা নিরাপদ দ্বীপেই দাঁড়িয়ে রয়েছে। বিএনপির এগোনোর কৌশলটা আরও চমকপ্রদ, যেন তারা একটা বিপজ্জনক জুয়া খেলছে। তাদের থিওরি হলো, আওয়ামী লীগকে একটু জায়গা দাও, জামিন দাও, তারপর আওয়ামী লীগ আর জামাত পরস্পরের সংঘাত করুক, আর আমরা নির্বিঘ্নে দেশ চালাই। কিন্তু এই থিওরিটা পুরোপুরি অসম্ভব, বাস্তবে কাজ করছে না। কারণ আওয়ামী লীগের আঘাত পড়বে বিএনপির ওপরেই, জামাতের ওপরে নয়। যেন ফাঁদটা নিজের জন্যই তৈরি হচ্ছে। বিএনপি আরও এক জায়গায় ভুল হিসাব করছে, যা তাদের পতনের দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে। তারা ভাবছে আওয়ামী লীগকে ছাড় দিয়ে তারা মিত্র হয়ে থাকবে, কিন্তু রাজনীতির নিয়ম বলে উল্টো কথা। আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব সরকার বিরোধিতায়। বিএনপি যদি ক্ষমতায় থাকে তাহলে আওয়ামী লীগের একমাত্র কাজ হবে বিএনপির বিরোধিতা। এটাই তাদের ভিত্তি। নইলে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো মানেই থাকবে না। যেন একটা অদৃশ্য চক্র চলছে। স্থানীয় সরকার নির্বাচনের কাছে এসে পড়েছে। আওয়ামী লীগই স্বতন্ত্র প্রার্থী দেবে, বিএনপির সাথে সরাসরি লড়াই হবে, ভোটের মাঠে সংঘাত হবে, এলাকায় এলাকায় দ্বন্দ্ব তীব্র হবে। আর এই সব কিছুর মধ্যে আওয়ামী লীগ বিএনপিকে মুনাফিক বলে রাখবে, বলবে তোমরা চুক্তি করেছিলে কিন্তু রাখতে পারোনি, তোমরা মিথ্যাবাদী। এভাবেই আওয়ামী লীগ আর বিএনপি লীগের মধ্যে সমঝোতা ছিল, তারা চুরমার হয়ে যাবে। এদিকে জামাত এখন আগের সেই দুর্বল জামাত নেই। নতুন প্রজন্মের জামাত অসম্ভব শক্তিশালী। সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে, রুট লেভেলে তাদের সাংগঠনিক ক্ষমতা ভয়ঙ্কর। আওয়ামী লীগ চাইলেও জামাতের সাথে মারামারিতে নামতে পারবে না। শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে গেছে। আর সবচেয়ে আকর্ষণীয় অংশ কি জানেন? জামাত যেহেতু সরকার বিরোধী, আওয়ামী লীগও সরকার বিরোধিতায় নামবে। সেখানে একটা অলিখিত ঐক্য হয়ে যাবে। 1994 এবং 95 সালে ঠিক এমনটাই ঘটেছিল। তখন জামাত দুর্বল ছিল, স্বাধীনতা বিরোধীরা ছিল তাদের নেতৃত্বে। আওয়ামী লীগ জামাতের সাথে হাত মিলিয়েছিল। আর এখন জামাত আরো শক্তিশালী, নতুন মুখ, নতুন নেতৃত্ব। আওয়ামী লীগ নিজেই জামাতের কাছে গিয়ে বলবে, ভাই একটু সাথে থাকুন, একটু সুযোগ দিন, একসাথে কিছু একটা করি। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, শুধু চরিত্র বদলায়। যেন একটা চক্র চলছে চিরকাল। হ্যাঁ, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় ফিরে ফ্যাসিবাদী হয়ে ওঠে তাহলে জামাতও আঘাত পেতে পারে। সেই আদর্শিক দূরত্ব তখন অস্ত্র হবে, কিন্তু সেটা অনেক দূরের কথা। এখন যা ঘটেছে এবং সামনে যা ঘটবে তা সম্পূর্ণ স্বার্থভিত্তিক সংঘাত। আর সেই সংঘাতে একমাত্র ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, যেন তারাই হয়ে উঠবে বলির পাঠা। তাই দৃশ্যপটে যা গড়ে উঠেছে তা হলো, আওয়ামী লীগ অফিস খুলবে, জামিনে মুক্তি পাবে, ধীরে ধীরে শক্তি জমবে, বিএনপি মার খাবে, স্থানীয় পর্যায়ে রক্তপাত হবে, সংঘাত ছড়াবে। আর জামাত শিবির নিরাপদে বসে পুরো পরিস্থিতি সুবিধা নেবে। জামাত শিবিরের লোকদের জন্য এখন কোনো চিন্তা নেই। আওয়ামী লীগের অফিস খুললে ভাঙতে যাওয়ার কোনো দরকার নেই, বরং পেছনে রেখে ভবিষ্যতের কাজে লাগানো যাবে। বাংলাদেশের রাজনীতি এখন একটা অদ্ভুত মোড়ের দিকে যাচ্ছে। যে দল গণহত্যা করে ক্ষমতা হারিয়েছে সেই দল আবার উঠে দাঁড়াচ্ছে, আর যে দল ক্ষমতায় সে নিজেদের কর্মীদের রক্ষা করতে পারছে না, আর যে দল বিরোধী মঞ্চে বসে সে চুপচাপ শক্তি বাড়াচ্ছে। এই ত্রিমুখী খেলায় কে শেষ পর্যন্ত জিতবে তা সময়ই বলে দেবে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে তাতে একটা কথাই স্পষ্ট, সামনের দিনগুলো রাজনীতির জন্য অত্যন্ত ঝড়ো হবে। ঝড় আসছে, প্রশ্ন হলো কে প্রস্তুত আর কে অসহায়।